অপারেশন সিঁদুরের ঠিক আগে কি উত্তর কোরিয়া এবং ভারতের মধ্যে কোনো গেম চেঞ্জার বৈঠক হয়েছিল? কেন উত্তর কোরিয়া থেকে ভারতের পক্ষে উঠতে থাকা ঝড়ে পাকিস্তান, চীন এবং আমেরিকার ঘুম উড়ে গেছে? কেন গোটা বিশ্বের এক্সপার্টরা বলছেন পাকিস্তান এবং মহাশক্তিধর দেশগুলোর বিরুদ্ধে ভারতের হাতে এক শক্তিশালী স্বৈরাচারী শাসক এসে গেছে? ভবিষ্যতে কি ভারত চীনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দাঁড় করিয়ে দেবে? কি সেই মোদি কিম জং উনের ভয়ঙ্কর প্ল্যানিং? কি এমন কারণ যে কিম জং উনের মতো লোক ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারে না? সেই কিম জং উন যে 1998 সালে ভারতের পারমাণবিক পরীক্ষার সময় বুক ঠুকে সমর্থন জানিয়েছিলেন। অপারেশন সিঁদুরের পর সামনে এসছে ভারত এবং উত্তর কোরিয়ার এক অজানা অদৃশ্য সংযোগ। এই রহস্য সম্পর্কে আমেরিকা পর্যন্ত অন্ধকারে ছিল। ঠিক যে কৌশলে আমেরিকা এতদিন পশ্চিমী দেশগুলোর সঙ্গে মিলেমিশে খেলা খেলছে, যে কূটনীতির মাধ্যমে আমেরিকার মতো দেশ রাস্তায় পাশ দিয়ে হেঁটে যুদ্ধে জিতে যেত, এখন ভারতও সেই একই পথে হাঁটছে। এবং সেই দেশ হলো উত্তর কোরিয়া, যেই দেশকে গোটা পৃথিবী সবচাইতে বিপজ্জনক এবং ভয়ঙ্কর দেশ হিসেবে দেখে, সেই দেশ আজ ভারতের পক্ষে দাঁড়িয়েছে। সামনে চীন হোক বা পাকিস্তান, এই দেশ ভারতের সঙ্গে এক গোপন সম্পর্কের বন্ধনে আবদ্ধ, যা ভারতকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। আর এইটাই পাকিস্তানের শাসকদের ঘুমুড়িয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন উত্তর কোরিয়া এবং পাকিস্তানের মধ্যে গোপনে চলতো গভীর বোঝাপড়া। মিলিটারি টেকনোলজি, সামরিক সরঞ্জাম এবং সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক হাতিয়ার নির্মাণের প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্রের গোপন আদান প্রদান তখন চরমে পৌঁছেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1990 এর দশকে পাকিস্তানের কুখ্যাত বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যিনি একিউ খান নামেও পরিচিত, তিনি আমেরিকা এবং বিশ্বের চোখে ফাঁকি দিয়ে গোপনে উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিলেন। আর বদলে কি পেয়েছিলেন? ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গোপন কারবার ভারতের সিকিউরিটির জন্য হয়ে উঠেছিল এক টিকটিক করা টাইম বোম। ভারত একেবারেই নির্লিপ্ত ছিল না। 1999 সালে কানলা বন্দরে ভারত হাতে নাতে ধরেছিল একটা উত্তর কোরিয়ার জাহাজ, যার ভেতরে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ অর্থাৎ মিসাইল কম্পোনেন্ট লোড করা ছিল। ভাবুন কত বড় চক্রান্ত ছিল এটা। কিন্তু সময় কখনো একরকম থাকে না। এখন পুরো খেলাই পরিবর্তন হয়েছে। ভূ রাজনৈতিক সমীকরণ এতটাই পাল্টে গেছে যে আজ সেই পাকিস্তান উত্তর কোরিয়ার দরজাতে গিয়ে মাথা ঠুকছে। খবর এমনও আছে যে 2025 সালের মে মাসের শুরুতে যখন ভারত পাকিস্তান সম্পর্ক আবারও এক নাজুক অবস্থায় পৌঁছায়, তখন পাকিস্তান উত্তর কোরিয়ার কাছে সাহায্যের জন্য আবেদন করেছিল। কিন্তু কি হলো? কিম জং উন তাকে পাত্তাই দিল না, সরাসরি উপেক্ষা করলো। এটাই প্রধানমন্ত্রী মোদির সাইলেন্ট কূটনীতির কারিশমা। সেই পাকিস্তান আজকে সেই দেশের কাছেই ক্ষেপণাস্ত্রের জন্য কাকুতি মিনতি করছে এবং উত্তর কোরিয়া পাত্তাই দিচ্ছে না। কেন? এর পেছনের গল্পটা অনেকটাই গভীর। এখন প্রশ্ন উঠছে, যে উত্তর কোরিয়া একটা সময় পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম ছিল, আজকে সে পাকিস্তানকে ইগনোর কেন করছে? ভারত কি কিম জং উনকে পাকিস্তানের বিরুদ্ধে একটা ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে? বন্ধুরা, সত্যি এতটা সোজা নয়। তবে এখানে ভারতের স্বার্থ এবং কৌশল অবশ্যই আছে। ভারত কখনোই চাইবে না উত্তর কোরিয়া এবং পাকিস্তানের মধ্যে কোনো পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিপজ্জনক লেনদেন হোক। তাই ভারত সবসময় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রেখেছে। পিয়ংইয়ং অর্থাৎ উত্তর কোরিয়ার রাজধানীতে আজও ভারতের দূতাবাস কাজ করছে, যখন অনেক বড় বড় পশ্চিমী দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। সম্প্রতি প্রায় 3 বছরের ব্যবধানে 2024 সালে ডিসেম্বর নাগাদ ভারত আবার পূর্ণ ক্ষমতায় পিয়ংইয়ং এ তার দূতাবাস চালু করেছে। এটা কোনো সাধারণ পদক্ষেপ নয়, এটা ভারতের এক টিস্ট নীতি এবং উত্তর পূর্ব এশিয়ায় কৌশলগত স্বার্থ রক্ষার অংশ। ভারত নিশ্চিত করতে চায় যে এই অঞ্চল, যেটা দ্রুত পরিবর্তনশীল এবং অস্থির হতে পারে, সেখানে তার উপস্থিতি থাকুক এবং যোগাযোগের সোজা লাইন খোলা থাকুক। ভারত চায় না যে উত্তর কোরিয়া
কোরিয়া পুরোপুরি চীন বা রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে থাকুক। ছোট হলেও ভারত একটা বিকল্প হিসাবে সামনে থাকতে চায়। এবার আসা যাক চীনের প্রসঙ্গে। ভারত কি উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব করে চীনের ওপর নজর রাখতে পারবে? এই প্রশ্ন প্রতিটা ভারতীয়র মনেই ঘুরছে। উত্তর কোরিয়াকে চীনের সবচেয়ে বড় ছায়া বা ক্লায়েন্ট স্টেট বলা হয়। এই চীনই উত্তর কোরিয়ার অর্থনীতির লাইফলাইন এবং দুই দেশের মধ্যে একটা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। তাহলে কি এমন সিচুয়েশনে উত্তর কোরিয়া চীনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়াবে? এটা কিছুটা কঠিন, তবে হ্যাঁ, যদি ভারত এবং উত্তর কোরিয়ার সম্পর্ক মজবুত হয় তাহলে তা চীনের জন্য একটা পরিষ্কার বার্তা হবে। চীন বুঝবে ভারতও আর চুপ করে বসে নেই, সেও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ছে। আর মনে করুন 2020 সালের গালওয়ান সংঘর্ষের কথা। যখন চীন লাদাখে আমাদের জমির দিকে চোখ রেখে বসেছিল, তখন উত্তর কোরিয়া, যে চীনের সবচেয়ে বড় অনুগত বলে বলা হয়, সে ভারতের বিরুদ্ধে একটা কথাও বলেনি। কেন? এটা কি তবে ভারতের সাইলেন্ট ডিপ্লোমেসির প্রভাব, নাকি কিম জং উনের নিজের কোনো বাধ্যবাধকতা? এই নীরবতাও অনেক প্রশ্ন তোলে। ভারত কি এমন কোনো জায়গায় আঘাত করেছিল যাতে চীনের এই সঙ্গী চুপ থাকতে বাধ্য হয়েছিল, নাকি এটা ছিল উত্তর কোরিয়া নিজের নিরপেক্ষ থাকার নীতি? সে কারণ যাই হোক, এটা ভারতের জন্য একটা পজিটিভ বার্তা ছিল। এখন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক 1997 সাল, যখন ভারত পোখরানে পারমাণবিক পরীক্ষা করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। আমেরিকা, জাপান এবং বিভিন্ন পশ্চিমী দেশ ভারতের ওপর চড়া হয়েছিল, তখন নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছিল। কিন্তু সেই কঠিন সময়ে উত্তর কোরিয়া হাতে গোনা যে কটা দেশ ভারতের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে একজন ছিল। তারা বলেছিল ভারতের নিজের নিরাপত্তার জন্য পারমাণবিক হাতিয়ার রাখার অধিকার আছে। সেই সময় কিম জং উনের বাবা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। কি ছিল তার বাধ্যবাধকতা? ভারতকে সমর্থন করার। এটা কি শুধুই আমেরিকার বিরুদ্ধে একটা ফ্রন্ট খোলার কৌশল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো গভীর কোনো রহস্য? এটা এমন প্রশ্ন যা আজও ভূ রাজনৈতিক এক্সপার্টদের ভাবিয়ে তোলে। শুধু তাই নয়, 1971 সালের যুদ্ধে যে উত্তর কোরিয়া পাকিস্তান এবং চীনের পক্ষ নিয়ে কথা বলেছিল, সেই উত্তর কোরিয়ায় 1999 সালের কার্গিল যুদ্ধের সময় এবং 2025 সালের মে মাসে যেমনটা বলা হচ্ছে যে পাকিস্তানকে সরাসরি ইগনোর করেছে। তো এই পরিবর্তন কিভাবে এলো? এটা কি রাতারাতি হয়েছে? এর পেছনে রয়েছে ভারতে বছরের পর বছর ধরে চলে আসা ধৈর্যশীল কূটনীতি এবং কৌশলগত পদক্ষেপ। আরো একটা চমকপ্রদ তথ্য, 2015 সাল পর্যন্ত উত্তর কোরিয়া কাশ্মীর ইস্যুতে প্রায়শই পাকিস্তানের ভাষায় কথা বলতো। এমনকি পাকিস্তানে মিসাইল সরবরাহের কথাও চলছিল। কিন্তু গত প্রায় 10 বছর ধরে উত্তর কোরিয়া এই বিষয়ে প্রায় নীরব। তো কি এমন ঘটেছিল? 2015 সালের এপ্রিল মাসে উত্তর কোরিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়াং দিল্লি এসেছিলেন। সেই সময় তিনি ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কি সুষমা স্বরাজ এমন কিছু বলেছিলেন যাতে কিম জং উন পাকিস্তানকে স্থায়ীভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল? তাকে কি বোঝানো হয়েছিল? ওনাকে কি বোঝানো হয়েছিল যে পাকিস্তানের ঘনিষ্ঠতা উত্তর কোরিয়ার নিজের স্বার্থের জন্য ক্ষতিকর? এগুলো সেই বন্ধ দরজার পেছনে হওয়া আলোচনা, যেগুলোর সত্যতা হয়তো কোনোদিন প্রকাশ পাবে না, কিন্তু ফলাফল এখন আমাদের সামনে স্পষ্ট। এরপর 2018 মে মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং উত্তর কোরিয়ার মাটিতে পিয়ংইয়ং সফর করে। বহু বছর পর কোনো ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়া যাত্রা করেন। বলা হয় এই সফরের সময় কিছু বোঝাপড়া হয়েছিল, কিছু গোপন আশ্বাস দেওয়া হয়েছিল, যা পাকিস্তানের সেই সব স্বপ্নকে চিরতরে কবর দেয়, যেগুলো সে উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সহায়তা পাওয়ার আশা করত। জেনারেল ভিকে সিং এর এই সফরের পর উত্তর কোরিয়া প্রকাশ্যে বলেছিল যে তারা ভারতের সিকিউরিটিকে ক্ষতি করবে এমন কোনো কাজ করবে না। এটা ছিল একটা বিশাল বক্তব্য। তো তাহলে কি ভারত এবং উত্তর কোরিয়া ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে? মোদি এবং কিম জং উনের মধ্যে কি গভীর বন্ধুত্ব গড়ে উঠতে পারে? দেখুন, ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং উত্তর কোরিয়া একটা সর্বগ্রাসী ছোটতান্ত্রিক রাষ্ট্র। দুই দেশের শাসন ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই জন্য একেবারে প্রচলিত অর্থে গভীর বন্ধুত্ব সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি জিও পলিটিক্সে কোনো বন্ধু বা শত্রু হয় না, সবাই সবার স্বার্থ দেখে এবং ভারতের স্বার্থ হলো নিজের সিকিউরিটি, আঞ্চলিক স্টেবিলিটি এবং পাকিস্তান উত্তর কোরিয়া জোটের কোনো বিপজ্জনক সংযোগকে রুখে দেওয়া। ভারতের কৌশল
হলো উত্তর কোরিয়াকে হাতিয়ার বানানো নয়, বরং তাকে এক নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে ধরে রাখা, যাতে অন্তত ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে সে যুক্ত না হয়। ভারত বোঝে যে উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে, কিন্তু একটা স্বাধীন কূটনৈতিক চ্যানেল খোলা রেখে ভারত নিশ্চিত করতে চায় পিয়ংইয়ং পর্যন্ত ভারতের বার্তা সরাসরি পৌঁছা কোন রকম ফিল্টার ছাড়াই। উত্তর কোরিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কও ছিল, জাতিসংঘের স্যাংশনের কারণে এখন তা অনেক সীমিত। একটা সময়ে ভারত উত্তর কোরিয়াকে রিফাইন পেট্রোলিয়াম পণ্য, তুলা এবং ওষুধ রপ্তানি করত, কিন্তু এখন এই বাণিজ্য মূলত মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ, যেমন খাদ্যদ্রব্য এবং মেডিসিন। এমনকি কোভিড-19 মহামারীর সময়ও ভারত উত্তর কোরিয়াকে মেডিসিনের সাপ্লাই পাঠিয়েছিল। এই হিউম্যান টাচ সম্পর্ক টিকিয়ে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আসল গল্প হলো ভারত খুবই মেপে চলা পদক্ষেপে উত্তর কোরিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কোনো হাতিয়ারের কম্পিটিশন নেই, আছে শুধুই নিজের জাতীয় স্বার্থের বুদ্ধিদীপ্ত সুরক্ষা। ভারতের কূটনীতির লক্ষ্য কাউকে অন্যের বিরুদ্ধে দাঁড় করানো নয়, বরং এক এমন পরিবেশ তৈরি করা যেখানে ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, জাতি সর্বাগ্রে। এই হলো নতুন ভারতের মূল মন্ত্র। উত্তর কোরিয়ার পাকিস্তানকে সাহায্য না করা, গালওয়ানে চুপ থাকা কিংবা 1997 সালে ভারতের পাশে দাঁড়ানো, এই সবই যাদের পেছনে আলাদা কারণও থাকতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ভারত উত্তর কোরিয়ার সঙ্গে নিজের সম্পর্ক কখনো ভেঙে দেয়নি, এবং এই ধারাবাহিক যোগাযোগের ফলেই আজও উত্তর কোরিয়া ভারতের উদ্বেগ উপেক্ষা করতে পারে না। এই গল্প এখানেই শেষ নয়। জিও পলিটিক্সের দাবার বোর্ডে প্রতিদিন নতুন চাল পড়ছে। ভারত এবং উত্তর কোরিয়ার সম্পর্কের পরবর্তী অধ্যায় কি হবে তা দেখাটা ভীষণই রোমাঞ্চকর হবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় উত্তর কোরিয়াকে নিয়ে ভারতের এই সাইলেন্ট কূটনীতি কতটা সফল হচ্ছে? এই কিম জং উন কি সত্যি পাকিস্তানকে পুরোপুরি ইগনোর করে ফেলেছে? এবং ওদিক দিয়ে চীন কিভাবে দেখছে এই গেম প্ল্যান? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান, এবং এই বিষয়ে একজন ভারতীয় হিসেবে আপনার বক্তব্য অবশ্যই লিখে জানান। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।